আদ্রিয়ান জিয়ার কর্মকাণ্ডে ভীষণ বিরক্ত। যদি এখন ঘরভর্তি লোক না থাকতো, তবে জিয়া এমন অসভ্য আর উগ্র ব্যবহার করার জন্য তার গালে থাপ্পড় বসিয়ে দিত আদ্রিয়ান। নারীদের থেকে দূরে থাকা পছন্দ করে আদ্রিয়ান। তার বন্ধু বা কলিগদের মধ্যে যদি কোনো মহিলা থাকে, তবে সে তাকে ইগনোর করে বা তার থেকে দূরত্ব বজায় রাখে। মেডিকেল পড়াশোনার সময় তাকে অনেক মেয়ে প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু আদ্রিয়ান সব প্রপোজ রিজেক্ট করে দেয়, যার জন্য তার জীবনে কোনো নারীর অস্তিত্ব নাই আর ভবিষ্যতেও থাকবে না। জিয়া আর ফারহানা বেগমের কথা বলছে, তাদের সাথেও কারানো যোগ হয়েছে। জিয়া শক্ত করে হাত ধরে রাখার জন্য আদ্রিয়ান কোথাও যেতে পারছে না। আদ্রিয়ান বিরক্ত হয়ে আশেপাশে তাকিয়ে থাকে। তখনই তার চোখ যায় আবিয়ার পাশে বসে থাকা মেঘের দিকে। মেঘের চোখ মুখ লাল রক্তের বর্ণ ধারণ করেছে। তার চোখ বেয়ে টপ টপ করে পানির বিন্দু গড়িয়ে পড়ছে। মেঘের অশ্রুশক্তির চোখে আদ্রিয়ান আর জিয়ার হাতের বন্ধনের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান যখন মেঘের দিকে তাকায়, তখন মেঘ তার চোখ সরিয়ে নেয়। মেঘের অন্য পাশে ঘুরে যায়, মূল কারণ তার এখন আদ্রিয়ানকে সহ্যই হচ্ছে না। আদ্রিয়ান মেঘের অন্য পাশে ঘুরে যাওয়াটা বিষয়টা স্বাভাবিকভাবে নেয়। জিয়া আর ফারহানা বেগমের কথার মাঝে আদ্রিয়ান বিরক্ত হয়ে বলে ওঠে, জিয়া, তুমি কি আমার হাতটা ছাড়বে? আমি একটু ছাদে যাব। এত মানুষের মধ্যে ভীষণ বিরক্ত ফিল হচ্ছে আমার। আদ্রিয়ান জিয়ার অনুমতির অপেক্ষা করে না। সে তার পুরুষালী শক্তি ব্যবহার করে এক ঝোপটায় তার হাত ছড়িয়ে নেয়। মেঘ এখন অনুপাশে ঘুরে রয়েছে। তারা দ্বারা জিয়া আর আদ্রিয়ানকে এত কাছাকাছি দেখা সম্ভব না। আদ্রিয়ান যখন তার হাত ছড়িয়েছে, জিয়ার থেকে দূরে সরে যেতে চায়, তখন জিয়া বলে ওঠে, আদ্রিয়ান, তোমার সাথে হাসপাতালের বিষয়ে কিছু জরুরি কথা আছে আমার। চলো, আমিও যাবো ছাদে। এখানে এত মানুষের ভিড়ে কথা বলা যাবে না। আদ্রিয়ান বিরক্ত নিঃশ্বাস ছাড়ে, এরপর দাঁতে কটমট করে বলে, হুম, চলো। জিয়া ফারহানা বেগম আর কারানের থেকে বিদায় নিয়ে আদ্রিয়ানের সাথে ছাদে যায়। প্রায় 5 মিনিট পর মেঘ আবার এদিকে চোখ ফিরিয়ে তাকায়। আগের স্থানে আদ্রিয়ান আর জিয়াকে না দেখে আশেপাশে খুঁজতে থাকে। হঠাৎ মেঘের চোখ যায় সিঁড়ির দিকে। আদ্রিয়ান সিঁড়ি দিয়ে উঠে উপরে উঠছে আর জিয়া তার পিছু পিছুই যাচ্ছে। মেঘের মুখে বিরক্ত মেঘের মুখে বিরহে হাসি ফুটে ওঠে। কি পরিমাণ কষ্ট আর যন্ত্রণা নিয়ে সে হাসছে তা শুধুমাত্র মেঘই জানে। নিজের স্বামীর পাশে অন্য নারীকে সহ্য করা ঠিক কতটা যন্ত্রণাদায়ক তা হয়তো মেঘ উপলব্ধি করতে পারছে এখন। তবে স্বামীর শব্দটা উচ্চারণ করতে গিয়ে মেঘ আবার হেসে ওঠে। সত্যি কি আদ্রিয়ান তার স্বামী ছিল? কখনো কি তাকে ভালোবেসে গ্রহণ করেছিল? বিদেশে আসার পর কি একবারও মেঘের খোঁজ নিয়েছে সে? তার কাছে শুধু জেদ আর ক্যারিয়ার ছাড়া অন্য কিছু কখনো গুরুত্ব ছিল? মেঘের প্রতি মেঘের প্রতি সে কখনো কোনো দায়িত্ব কি পালন করেছে? শুধু কি কবুল বলে স্বামী হওয়া যায়? স্ত্রীর প্রতি কি স্বামীর কোনো দায়িত্বই থাকে না? স্ত্রীকে ভালোবাসা, যত্ন করা তো স্বামীর কৃতজ্ঞ। কিন্তু আদ্রিয়ান তা কখনো পালন করেনি। সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায় আদ্রিয়ান আর জিয়া। গায়ে হলুদে অনুষ্ঠান উপলক্ষে চাঁদসহ সম্পূর্ণ বাড়ি সাজানো হয়েছে। ছাদে লাল নীল অসংখ্য মরিচ বাড়িতে চলছে। আদ্রিয়ান ছাদে এসে দাঁড়ায়, তার পেছনে আসে জিয়া। আদ্রিয়ান বলে, হাসপাতালের বিষয়ে কি জরুরি কথা বলবে বলো জিয়া। প্রায় 30 মিনিট হয়ে যায়। আদ্রিয়ান আর জিয়া এখনো ছাদে অবস্থান করেছে। কারণ আর আবিহারকে প্রায় সকলে গায়ে হলুদ দিয়েছে, শুধু জিয়া আর আদ্রিয়ান ছাড়া।
অনুষ্ঠানে এক কোণায় মলিন মুখে দাঁড়িয়ে রয়েছে মেঘ। সকলে নাচ গান সহ কত আনন্দ করছে, কিন্তু মেঘের আনন্দ করছে কিন্তু মেঘ শান্ত হয়ে মাটির দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার জীবনের সবচেয়ে বড় দুইটা ভুল হলো আদ্রিয়ানকে ভালোবাসা আর অন্যটা পড়াশোনার জন্য আমেরিকায় আসা। আদ্রিয়ান আর জিয়াকে এখন ছাদ থেকে না আসতে দেখে পারানা বেগম চিন্তা হয়ে যায়। সকালে গায়ে হলুদ দেওয়া শেষ, কিন্তু ওরা এখনো আসছে না। ফারহানা বেগম দেখে মেঘ দূরে দাঁড়িয়ে রয়েছে। উনি মেঘের কাছে যান। ফারহানা বেগম বলেন, মেঘ, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? ফারহানা বেগমের কণ্ঠ শুনে মেঘ নিচ থেকে মাথা ওঠায়। এরপর জোরপূর্বক মুখে হাসি বজায় রেখে বলে, আসলে আন্টি, মাথাটা একটু ব্যথা করছিল, আর এত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে আসছিল, যার জন্য দূরে এসে একটু দাঁড়িয়ে আছি। ওহো, আচ্ছা মেঘ, শোনো, তুমি একটা উপকার করবে আমার। কি উপকার আন্টি? দেখো না, আদ্রিয়ানার জিয়া কখন ছাদে গিয়েছে, কিন্তু এখন আসছে না। সবার গায়ে হলুদ দেওয়া শেষ, শুধু ওরা ছাড়া। তুমি একটু ছাদে গিয়ে আদ্রিয়ানার জিয়াকে ডেকে নিয়ে আসবে। ফারহানা বেগমের মুখে আদ্রিয়ানার জিয়ার কথা শুনে মেঘের মন আবার খারাপ হয়ে যায়। মেঘ এখন নিজের উপর নিজের ভীষণ রাগ হচ্ছে। সে কি করে আদ্রিয়ানার জিয়াকে একসাথে দেখবে, কিন্তু ফারহানা বেগমের মুখের উপর না কি করে করবে। মেঘ বাধ্য হয়ে বলে, আন্টি, যাচ্ছে। মেঘ মনে বিরক্ত আর কষ্ট নিয়ে, মুখে হাসি নিয়ে সিঁড়ি দিয়ে উঠে যায় ছাদের উদ্দেশ্যে। ছাদে এখন আত্রিয়া আর জিয়া ছাড়া অন্য কোনো মানুষ নেই। মেঘ ছাদে উঠে পড়ে, নিজেকে শক্ত করে, যাতে আদ্রিয়ান আর জিয়াকে একসাথে দেখলে তার কষ্ট না হয়। মেঘ সামনের দিকে তাকিয়ে যখন আদ্রিয়ান আর জিয়াকে ডাকতে যাবে, তখনই তার চোখ আটকে যায়। তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হয় না। মেঘের সারা শরীর অবশ হয়ে যায়। মেঘের সামনে থাকা দৃশ্যটার দিকে অপলক তাকিয়ে থাকে। জিয়া আদ্রিয়ানে জড়িয়ে ধরে তার সমস্ত মুখে কিস করছে। তার চোখ, নাক, গলা সব জায়গায় জিয়া তার ঠোঁট ছোঁয়া দিয়ে যাচ্ছে। আর আদ্রিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কোনো প্রতিবাদ করছে না। মেঘ তার সচ্ছরে জিয়া আর আদ্রিয়ানের এমন ঘনিষ্ঠ মুহূর্ত দেখছে। মেঘ 2 পা পিছিয়ে যায়, দাঁড়িয়ে থাকার মতন শক্তি তার শরীরে অবশিষ্ট নাই। সামনে থাকা দৃশ্যটা তার মন, অন্তর আর সব তছনছ করে ফেলেছে। মেঘ বোবা প্রাণীর মতন ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে কার্নিশ বেয়ে অশ্রু দ্বারা প্রবাহিত হয়। জিয়া যখন আদ্রিয়ানের সারা মুখে চুমু খেলো, তখন মেঘ মনে হয়েছিল তার কলিজা ছিঁড়ে যাচ্ছে, তার বুকের ভিতর তীব্র যন্ত্রণা হচ্ছে। জিয়া আদ্রিয়ানের মুখে চুমু খাওয়ার পর তার ঠোঁটের দিকে অগ্রসর হয়। মেঘ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। শরীর থেকে বিন্দুমাত্র শক্তি নিয়ে সে দৌড়ে ছাদ থেকে বের হয়ে গেল। রিসোর্টে ভরাত্মকৃত রুমে দৌড়ে ছুটে যায় মেঘ। তার সারা শরীরে রাগে, ঘৃণা, কষ্ট জ্বলে যাচ্ছে। মেঘ রুমের দরজা শব্দ করে বন্ধ করে দেয়। এরপর গিয়ে যায় টেবিলের সাথে রাখা বিশাল আয়নার দিকে। আয়নার মধ্যে মেঘের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। মেঘ তার প্রতিবিম্বের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, এই আয়না প্রতিবিম্বের দিকে তাকিয়ে তুই কাকে দেখছিস মেঘ? নিজেকে? না, তুই এই বেহায়া নির্লজ্জ নেকা মেয়েকে দেখছিস, যে নিজের জীবন 7টা বছর এমন একজনও ভালোবাসে কাটিয়ে দিয়েছিল, যে তার পরিচয় অবধি জানে না। তুই কেন 7 বছর ধরে আদ্রিয়ান রেদওয়ানকে ভালোবেসে গেলি মেঘ? কে হয়
আদ্রিয়ান রেদওয়ান তোর তোর স্বামী, যে তোকে কখনো স্ত্রীর পরিচয় দেয়নি। ও তো বিয়ে মানে না, স্ত্রী হিসেবে তোকে কে মানবে? তবে তুই কেন বিয়েটা মেনে 7 বছর তার পরিচয় বাঁচতে গেলে কেন মেয়ে? কবুল তো শুধু তুই বলিস নে, ও উনিও বলেছে। যদি আদ্রিয়ান রেদওয়ানের বিয়ের নিয়ম রীতি না মানে, তবে তুই কেন সব মানতে গেলে? সব দায় কে শুধু তোর একা মেয়ে? আজ চাঁদের আজ চাঁদের নিজ চোখে আদ্রিয়ান রেদওয়ান আর জিয়ার ঘনিষ্ঠ মুহূর্ত দেখছিস তুই মেঘ। তবুও তুই কান্না করছিস কেন মেঘ? কার জন্য কান্না করছিস? কেন কান্না করছিস? তোর কি একবারও ওই ঘৃণা ঝরমায় না তার প্রতি? আদ্রিয়ান রেদওয়ানকে ঘৃণা কর তুই মেঘ। জিয়া আর আদ্রিয়ানকে আর কত কাছাকাছি দেখলে তোর বিশ্বাস হবে যে আদ্রিয়ান তাকে ভালোবাসে? ঠিক কতটা? যদি আদ্রিয়ান আর জিয়াকে একসাথে বিছানায় দেখিস, তখন তো শিক্ষা হবে। তুই কোনো কেন বুঝিস না মেঘ? যদি আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে তোকে না, কেন বুঝিস না তুই বল কেন? আদ্রিয়ানা আদ্রিয়ানার তোর ডিভোর্স আগে থেকে হয়। জিয়া আর তার সম্পর্ক ছিল। হয়তো হয়তো তোদের ডিভোর্স হয়নি। নিয়ম অনুসারে তুই আদ্রিয়ানের স্ত্রী ছিলে তখন। কোথায় তখন তো আদ্রিয়ান জিয়ার সম্পর্কে করা করা আগে তোর কথা ভাবিনি? বাংলাদেশে উনি বিয়ে করেছে, তার একজন স্ত্রী রয়েছে। কোথায় সেটা তো আদ্রিয়ান একবারও মনে করেনি। সে যদি 2 বছর আগে জিয়ার সাথে পরকীয়া করতে পারে, তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে পারে, তবে তুই কেন মেঘ 7টা বছর ওনার জন্য অপেক্ষা করলি? কার জন্য? প্রতিনিয়ত কষ্ট পেলি, দিনের পর দিন শুধুমাত্র একটা ছবির দিকে তাকিয়ে কাটিয়ে দিলে। তুই যখন আত্মীয়ন রেদনের ছবির দিকে তাকিয়ে সারা রাত নির্ঘুম কাটিয়ে দিচ্ছিলে, তখন উনি অন্য কারোর শরীরে সুখ খোঁজার চেষ্টা করেছে। তোর ভালোবাসার কোনো মূল্য নাই ওই মানুষটার কাছে। উনি শুধু জিয়াকে ভালোবাসে, তার শরীরের ছোঁয়া উনি সুখ ভালোবাসা খোঁজেন। মেঘ বলে, কোনো নারীর অস্তিত্ব তার জীবনে নেই। তুই এই কথা কেন বুঝিস না মেঘ? তুই কেন এত বোকা মেঘ? যেখানে অন্য মেয়েটা পুরুষ মানুষের চেহারা দেখে, তার চারকে টাকা পয়সা দেখে প্রেমে পড়ে, সেখানে তুই কেন এক অপরিচিত ব্যক্তিকে ভালোবাসতে গেলি? শুধুমাত্র দেওয়ালকে ঝুলান দেওয়ালে ঝুলন্ত এক ছবি দেখে তার জন্য মনের মধ্যে অনুভূতির জন্ম দিতে গেলি কেন মেঘ? তুই ভীষণ স্বার্থপর মেঘ। তুই সারা জীবন শুধু আদ্রিয়ান রেদওয়ানকে ভালোবেসে গেলি, তার জন্য এখন তোর ক্যারিয়ার ধ্বংস করে সারাক্ষণ তুই তার কথা ভেবে যাচ্ছিস। কিন্তু তোর ডাক্তার হওয়ার কোনো তোর বাবার স্বপ্ন ছিল মেঘ? ওই মৃত ব্যক্তি যিনি কবরে শুয়ে আছেন, তার ইচ্ছে ছিল যে তুই বড় হয়ে ডাক্তার হবি। যে মানুষটা তার মৃত্যুর আগে অবধি তোকে আগলে রেখেছে, তার মৃত্যুর আগ অবধি তোকে আগলে রেখেছে, তার জন্য তুই কি করলি? যে বড় আব্বু তোকে 7টা বছর বাবার ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়েছে, নিজের মেয়ের মতন ভালোবেসেছিল, তার ভালোবাসার প্রতিদান স্বরূপ কি দিলি তুই? যদি আজ থেকে আদ্রিয়ান রেদওয়ানকে ঘৃণা করতে না পারিস, তবে তোর ক্যারিয়ার, তোর জীবন সব ধ্বংস হয়ে যাবে। ওই আদ্রিয়ান রেদওয়ান নামক মানুষটার জন্য তোর বাবার স্বপ্ন, তোর বড় আব্বুর ভালোবাসার কথা তুই ভুলে যেতে পারিস না মেঘ। মেঘ তার হাতে থাকা মেহেদি দিয়ে লেখা আদ্রিয়ানের নাম লেখা দেখে। মেঘ রাগ দ্বিগুণ বেড়ে যায়। মেঘ তার পাশে থাকা টেবিল থেকে ছুরি বের করে।
তার হাতের তালু 10 থেকে 12 বার আঘাত করে। মেঘের হাত থেকে রক্ত নদীর স্রোতের মতো প্রবাহিত হচ্ছে। রক্ত ঘোরাঘুরি গড়িয়ে পড়ছে মাটিতে। কিন্তু কিন্তু এটা নিয়ে মেঘের কোনো কষ্টই নাই, বরং সে পাগলের মতন শব্দ করে হাসতে থাকে। রক্তবিন্দু বিন্দু পোঁটা যখন হাতে শিরা বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ে, তখন মেঘের সমস্ত শরীর অবশ হয়ে যায়। ছুরির আঘাতে তার হাতে চারমা উঠে ভিতরে থকথকে মাংস বেরিয়ে পড়ে। ঠিক তখন মেঘের মাটিতে লুটিয়ে পড়ে, হাউমাউ করে কাঁদতে লাগে। মেঘ চিৎকার করে বলে ওঠে, জন্মতো জন্মে তোর মা মারা গেছে, 14 বছর বয়সে বাবাও মারা গেছে। যখন বিয়ে হয় তখন তোর স্বামী তোকে ছেড়ে চলে যায়। এত কিছুর পরেও তোর কোনো শিক্ষা হয়নি মেঘ? তুই কেন বোঝার চেষ্টা করিস না যে তোর জীবন সুখ নাই, তোকে কেউ ভালোবাসবে, তোর এই যত্ন করবে এমন ভাগ্য তোর নাই? তবু তুই কেন আদ্রিয়ানকে নিয়ে স্বপ্ন দেখতে গেলি মেঘ? কেন? কেন? সব দোষ তোর মেঘ, তোর। তুই কেন এত বোকা মেঘ? যতটা ভালোবেসে 7টা বছর আদ্রিয়ান রেদওয়ানের জন্য অপেক্ষা করেছিস, এখন ঠিক ততটা ঘৃণা করব। আদ্রিয়ান নামক মানুষটার অস্তিত্বের জীবন থেকে মুছে দেব আমি। আদ্রিয়ান রেদওয়ান কখনোই জানবে না যে মেঘ সে ছাত্রী হিসেবে পড়িয়েছে, সে তার তালাক দেওয়া বউ। কখনো জানবে না ঘৃণা করি। আদ্রিয়ান রেদওয়ান আজ এই মুহূর্ত থেকে আদ্রিয়ান নামক মানুষের থেকে নিজের মনকে মুক্ত করলাম আমি। চাঁদে যখন জিয়া আদ্রিয়ানের ঠোঁটের দিকে অগ্রসর হবে, তখন আদ্রিয়ান তাকে একটা ঝাটকায় তার থেকে দূরে সরিয়ে দেয়। জিয়া কিছু বলার আগে তার গালে ঠস করে থাপ্পড় বসিয়ে দেয় আদ্রিয়ান। বাম গালে দেয় 3টা থাপ্পড় আর ডান গালে দেয় 4টা। প্রায় 5 মিনিটের ব্যবধানে জিয়ার গালে জিয়ার গালে গুনে গুনে 7টা থাপ্পড় বসে, তাও আবার আদ্রিয়ানের শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে। জিয়ার গালে থাপ্পড় দিয়েছিল। আদ্রিয়ান হাতে থাপ্পড় খেয়ে জিয়া গালে লাল হয়ে গেছে। তার কান সহ সম্পূর্ণ শরীর অবশ হয়ে গেছে। পুরুষ মানুষের দেহ সকল শক্তি দিয়ে যদি থাপ্পড় দেয় তবে এমন অবস্থা হওয়ার কথা। জিয়া 2 পা পিছে যায়। আদ্রিয়ান তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে। আদ্রিয়ান সারা শরীর রাগে জ্বলে যাচ্ছে। জিয়া তাকে স্পর্শ করার কথা মনে হতে রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাচ্ছে। জিয়া তখন কথার মধ্যে হঠাৎ করে আদ্রিয়ানকে ছড়িয়ে ধরে। আদ্রিয়ান তাকে নিজ থেকে দূরে সরিয়ে রাখার সর্বোত্তম চেষ্টা করে। জিয়া নির্দেশও করে, কিন্তু জিয়া শোনে না। মেঘ দূরত্ব দাঁড়িয়ে থাকা, তখন সে আদ্রিয়ানের নির্দেশ শুনতে পায় না। আদ্রিয়ান জিয়ার অসভ্যতা আর উগ্র আচরণ সহ্য করেছে শুধুমাত্র জিয়ার বাবার জন্য। জিয়ার বাবার নামে ইরফান খান, যিনি পেশায় একজন ডাক্তার। আদ্রিয়ান বর্তমান যে হাসপাতালে ডক্টর হিসেবে জব করে, ইরফান সাহেব ওই হাসপাতালের মালিক। আদ্রিয়ান বিনীয় ব্যবহার আর তার ডক্টর পেশা প্রতি সম্মান সব দেখে ইরফান সাহেবের মুগ্ধ হয়। আদ্রিয়ান যখন প্রথমবার ডক্টর হিসেবে হাসপাতাল জয়েন করেন, তখন ইরফান সাহেব ছিলেন তার সিনিয়র ডক্টর। প্রায় 1.5 বছর আদ্রিয়ান ইরফান সাহেবের আন্ডারে কাজ করলেন। বিভিন্ন অপারেশনের সার্জারি সহ সকল বিষয়ে ওনার দক্ষতা তাকে মুগ্ধ করেছে। আদ্রিয়ান তার ডাক্তারি ক্যারিয়ার ইরফান সাহেবের অবদান ছিল অসামান্য। আদ্রিয়ান ইরফান সাহেবকে ভালোবেসে গুরুর আসনে বসিয়েছেন। আদ্রিয়ান যখন ইন্টার্নি শেষ করে ডক্টর হয়েছিল, তখন তার জীবনে আসে ইরফান সাহেবের বড় মেয়ে জিয়া। জিয়া তখন
ইন্টার্ন হিসেবে জয়েন করেছিল হাসপাতালে, এবং তার সিনিয়র ডক্টর ছিল আদ্রিয়ান। আদ্রিয়ান ডক্টর হওয়ার আগে থেকে নারী জাতি থেকে দূরে থাকতো। তবে জিয়া তার স্যারের মেয়ে ছিল আর তার ছাত্রী, তাই সে জিয়াকে সাথে মাঝে মধ্যে কথা বলতো, যদিও তা কাজ রিলেটেড বা জিয়ার পড়াশোনার বিষয়ে। শুরু থেকে জিয়ার প্রতি তার কোনো ধরনের অনুভূতি ছিল না তার। কিন্তু হাসপাতালে ইন্টার্নি করার সময় থেকে জিয়া আদ্রিয়ানের পছন্দ করত। আদ্রিয়ানের কথাবার্তা, তার ব্যক্তিত্ব, তার ব্যবহার জিয়াকে মুগ্ধ করেছে। ধীরে ধীরে জিয়া আদ্রিয়ানের প্রেমে পড়ে যায়, তাকে ভালোবাসে বলে জিয়া বিভিন্ন অজুহাত দিয়ে আদ্রিয়ানের কাছে আসার চেষ্টা করত, তার ভালোবাসা প্রকাশ করতে চাইতো। কিন্তু আদ্রিয়ান সবসময় জিয়া থেকে দূরে থাকতো, তার ভালোবাসার নামক যন্ত্রণা থেকে মুক্তি চাইতো। জিয়া যখন ইন্টার্নি শেষ করে ডক্টর হয়ে হাসপাতালে জয়েন করেন, তখন থেকে তার অত্যাচার দ্বিগুণ বেড়ে যায়। সে হুটহাট করে আদ্রিয়ানের কেবিনে চলে আসতো, তাকে জড়িয়ে ধরতো। আদ্রিয়ান তাকে হাজারবার নিষেধ করেছিল, কিন্তু সে শুনেনি। জিয়া এমন অত্যাচার আদ্রিয়ান বিরক্ত হতো, কিন্তু সে ইমরান সাহেব জিয়ার কথা জানায়নি। উনি হয়তো মেয়ের এমন বেয়াদবির কথা শুনে কষ্ট পাবেন। আর জিয়ার বয়স কম, এই বয়সে মেয়েরা সাধারণত ভালোবাসা নামক পাগলামি একটু করে থাকে। জিয়ার সকল বেয়াদবি আদ্রিয়ান সহ্য করে নিয়েছে, কিন্তু আজ সব ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে আদ্রিয়ানের। জিয়া আর আদ্রিয়ান এখনও হাসপাতালের বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছিল। ইকরার সাহেব এখন হাসপাতালে খুব বেশি উপস্থিত থাকে না, যার জন্য হাসপাতালের যাবতীয় কাজ জিয়া আর আদ্রিয়ানকে দেখতে হয়। জিয়া আর আদ্রিয়ান যখন কথা বলা শেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য নিচে যাবে, তখন জিয়া হঠাৎ করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। আদ্রিয়ান জিয়ার অন্য হাতে ধরে তাকে নিচের থেকে দূরে করার চেষ্টা করে, কিন্তু জিয়া জেদ করে আরও শক্ত করে জড়িয়ে ধরে। জিয়া জিয়ার জিয়া এর আগেও আদ্রিয়ানকে বহুবার জড়িয়ে ধরেছে, তাই এবার যখন জিয়া জড়িয়ে ধরে, তখন আদ্রিয়ান তাকে নিষেধ করে, তবে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় না। আদ্রিয়ানকে শান্ত থাকতে দেখে জিয়া দুঃসাহস করে একটা কাজ করে ফেলে। সে আদ্রিয়ানকে ছেড়ে দিয়ে তার মুখে, কপালে, গালে খুব দ্রুত কিস করতে থাকে। ঘটনা এত দ্রুত আর আকস্মিক ঘটে যে আদ্রিয়ান কিছু সময়ের জন্য অবাক হয়ে যায়। জিয়ার এমন কিছু করবে তা আদ্রিয়ান কল্পনা অবধি করতে পারেনি। কিন্তু যখন জিয়া তার ঠোঁটে কিস করার জন্য উদ্দেশ্য তার কাছে এগিয়ে যায়, তখনই তাকে এক ঝটকায় দূরে সরিয়ে তার গালে গুনে গুনে 7টা থাপ্পড় বসিয়ে দেয়। আদ্রিয়ানের পুরুষালী হাতে 7টা থাপ্পড় খেয়ে জিয়া চোখে বেয়ে পানি গড়িয়ে পড়ে। তবে তার রাগ হয় ভীষণ। জিয়া বলে, আদ্রিয়ান, চিৎকার করবে জিয়া, 7টা থাপ্পড় খেয়ে কি তোমার শিক্ষা হয়নি? আরও খেতে চাও? তুমি এত সাহস আমার গালে 7টা থাপ্পড় দিলে আদ্রিয়ান? যে সাহসে তুমি আমাকে স্পর্শ করেছ, ওই সাহসে আমাকে কিস করার সাহস কে দিয়েছে তোমাকে? আমেরিকা হাক করা, কিস করা নর্মাল একটা বিষয়। তুমি আমার বন্ধু হও, তোমাকে আমি কিস করতেই পারি। এর জন্য কি তুমি আমাকে থাপ্পড় মারবে? হুম, অবশ্যই মারব। আমেরিকা কি সাধারণ বিষয় তা জানার কোনো আগ্রহ নেই আমার, কিন্তু আমার শরীর বিনা অনুমতি স্পর্শ করা আমি একদম পছন্দ করি না। তোমাকে আরও আগে আমি নিষেধ করেছি সে আমাকে টাচ করবে না, কিন্তু তুমি শোনোনি। আজ তুমি সব সীমা অতিক্রম করে ফেলেছ জিয়া। ভবিষ্যতে যদি এমন সাহস দেখানোর চেষ্টা করো, তবে তোমার গালে এর চেয়ে শক্ত
জোরে জোরে, যদি থাপ্পড় না বাসায় তবে আমার নাম আদ্রিয়ান রেদওয়ান না, মাইন্ড ইট। আদ্রিয়ানের কথা বলে ছাদ থেকে নিচে নেমে আসে, বড় বড় পা ফেলে তার রুমে চলে যায়। জিয়া পরে কতক্ষণ ছাদে অবস্থান করেছে তা আদ্রিয়ান জানে না, আর জানার আগ্রহ তার নাই। সকাল প্রায় 9টা। আজ আবিহা আর কারানের বিয়ের অনুষ্ঠান। তাদের জীবনে নতুন অধ্যায় সূচনা হবে। আজ দুটি দেহ আর একটা আত্মা মিলন হবে। বিয়ে নামক একটা পবিত্র সম্পর্কে তারা আবদ্ধ হবে। কাল রাতে চাঁদে যাওয়ার ঘটনার কথা মেঘ, আদ্রিয়ান আর জিয়া ছাড়া অন্য কেউ জানে না। বাড়ির সকালে তখন নিচে ড্রয়িং রুমে গায়ে হলুদ অনুষ্ঠান ব্যস্ত ছিল। কাল বিয়ের থেকে গুড়ি কাল বিকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে রিসোর্ট খোলা মেঘে গায়ে হলুদ অনুষ্ঠান করে, ড্রয়িং রুমে ঘরোয়াভাবে অনুষ্ঠান করে। অনুষ্ঠানে আয়োজন করা হয়, আত্মীয় স্বজনের উপস্থিতি খুব বেশি ছিল না কাল। যারা এসেছিল তারা বেশিরভাগ কারানের পরিবারের পরিচিত লোক ছিল, আর আবিহার পরিবার আমেরিকা এসেছে মাত্র 6 মাস আগে, যার জন্য এখানে তাদের খুব বেশি পরিচিত মানুষ নেই। কাল ছাদ থেকে ফিরে এসে আদ্রিয়ান আর গায়ে হলুদ অনুষ্ঠানে যায় নাই, সারা রাত রুমে থেকে বের হয়নি। ফারহানা বেগম তার রুমের দরজায় এসে অনেকবার ডাক দিয়েছিল, কিন্তু আদ্রিয়ান অসুস্থতার মিথ্যে অজুহাত দিয়ে তাকে চলে যেতে বলেছে। চাঁদে জিয়ার এমন অভদ্রতা আর বেয়াদবির পর আদ্রিয়ান ভীষণ রাগ হয়েছে জিয়ার উপর। সারা রাত জেগেছিল সে। যদি ঘুমানোর চেষ্টা করেছে ঘুমানোর চেষ্টা করেছে তখন ওই জিয়ার করা নোংরা স্পর্শ তার ঠোঁটের ছোঁয়ায় কথা মনে পড়ে গেছে। আদ্রিয়ানের শরীরের রক্ত রেগে ঘৃণা টকবক করে রুমে উঠে গেছে। ছাদ থেকে ফিরে আসার পর ওয়াশরুমে গিয়ে গুনি গুনি 15 বার গোসল করেছে আদ্রিয়ান। শরীরে যে স্থানে জিয়া ঠোঁট স্পর্শ করেছে সব জায়গায় সাবান দিয়ে বহুবার পরিষ্কার করেছে। অতিরিক্ত সাবান ব্যবহার করার কারণে আদ্রিয়ানের মুখ, ঠোঁট, বুকে রক্ত জমার মতন লাল হয়ে গেছে। তবুও আদ্রিয়ান রাগ এক বিন্দুও পরিমাণেও শান্ত হয়নি। জিয়ার নাপাক ছোঁয়া কথা মনে পড়তেই তার সমস্ত শরীর আগুন জ্বলে ওঠে। আদ্রিয়ান ভুল করেছে কাল। জিয়ার গালে 7টা নয়, বরং দ্বিগুণ থাপ্পড় বসিয়ে দেওয়া উচিত ছিল। সূর্যের আলো ঝলমলে রোদের ঘুম ভেঙে যায় মেঘের। কাল রাতে মেঝেতে শুয়ে পড়েছিল, সারা রাত হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়েছে। রক্তে মেঝে সম্পূর্ণ লাল হয়ে গেছে। মেঘ যে অজ্ঞান হয়নি এটাই তার ভাগ্য। মেঘ মেঝে থেকে ওঠার চেষ্টা করেছে, ব্যর্থ হয়। তার হাত থেকে অতিরিক্ত রক্ত পড়ার কারণে তার শরীর ঠান্ডা হয়ে গেছে, সমস্ত দেহ অবশ। মেঘ প্রায় 3বার চেষ্টা করার পর বিছানা ধরে উঠে একটু দাঁড়ায়, দেওয়ালে ভর দিয়ে ওয়াশরুমে যায়, মুখে পানি দেয়। কাল রাতে কান্নার ফলে চোখ লাল হয়ে গেছে। দেওয়ালে ভর দিয়ে ওয়াশরুমে যায়, মুখে পানি দেয়। কাল রাতের কান্নার ফলে চোখ লাল হয়ে গেছে। এরপর রুমে ফিরে আসে, আলমারি থেকে ওষুধ বক্স বের করে মলম লাগায়। মেঘের মুখ চোখ ভীষণ চুষে গেছে, ব্যথার ওষুধ খেয়ে নেয়। ঘরে এসব জিনিসপত্র ভেঙে চুরে গেছে, যা মেঘ ধীরে ধীরে ঠিক করছে। সময় প্রায় 10টা। আদ্রিয়ান তার রুম থেকে বের হয় কারানের রুমে যাওয়ার উদ্দেশ্যে। বিয়ের অনুষ্ঠান কারানকে পড়বে তা জানার জন্য। আদ্রিয়ান যখন দরজা খুলে বের হয় তখন মেঘও বের হয়। তাদের রুমে পাশাপাশি থাকায় আদ্রিয়ান মেঘকে দেখে, তবে মেঘ তাকে দেখে না, খেয়ালও করে না। মেঘে সম্পূর্ণ মনোযোগ তার হাতে থাকা ফোনের দিকে। আদ্রিয়ান তার সামনে দিয়ে হেঁটে যায়, মেঘ তাকায় না। এইবার আর আদ্রিয়ান দেখে, তার চোখে পানি জন্মে না, তার পা পিছে যায় না। সে রুমের দরজা খুলে আবার রুমে চলে যায় না। মেঘ সাধারণভাবে আদ্রিয়ান পাশ দিয়ে হেঁটে যায়।
যেন আদ্রিয়ান নয়, এটা কোনো সাধারণ মানুষ তার কাছে। আদ্রিয়ানও মেঘের সাথে কথা বলে না। যদি একবার মনে হয় মেঘ তাকে ইগনোর করছে, কিন্তু মেঘের ইগনোর করা আদ্রিয়ানের কি যায় আসে? আদ্রিয়ান আদ্রিয়ান মেঘের পাশ কাটিয়ে চলে যায় কারানোর রুমে। মেঘও তার হাতে থাকা ফোন দেখতে থাকে আর সে দিয়ে নিচে নেমে যায়। নিচের সকল কাজিনটা নাচের অনুষ্ঠান করছে, বিয়ে অনুষ্ঠান নাচ করবে বলে। তবে মেঘের সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে তারা থমকে যায়। মেহেদি অনুষ্ঠানে মদ খাওয়ার বিষয়টা নিয়ে সবাই অনেক অনুতপ্ত। মেঘকে দেখে তারা দূরে সরে যায়। মেঘ সকলে এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায়। মেঘ বলে, কি হয়েছে তোমাদের আমাকে দেখে দূরে সরে গেলে কেন? নাচের অনুশীলন করবে না? মেঘের কাজিনদের কাছে এগিয়ে যায়, এরপর এই কথাটা বলে। মেঘে মেঘকে নিজে থেকে কথা বলতে দেখে সকলে, সরি মেঘ, ওই রাতে তোমাকে জোর করে মদ খাওয়ানোর জন্য সত্যি আমরা সরি। মেঘ এখন বুঝতে পারছে সকালে তার থেকে কেন দূরে চলে গেছে। মেঘ হাসি মুখে বলে, এখানে সরি বলার কি আছে? এক বন্ধু অন্য বন্ধুর সাথে মজা করতেই পারে। সত্যি মেঘ, তুমি আমাদের মাফ করে দিয়েছ? হুম, অবশ্যই। আচ্ছা, আগে ঘটনা বাদ দাও। এখন বলো, তোমরা বিয়ের অনুষ্ঠানের জন্য কি নাচ করবে? কি নাচের অনুষ্ঠান করেছিলে? মেঘ, তুমিও কি নাচ করবে আমাদের সাথে? হুম, অবশ্যই করব। আমার প্রিয় বান্ধবীর বিয়ের বলে কথা। মেঘ আর কাজিনরা নাচের অনুশীলন করে। এরপর বিয়ের অনুষ্ঠানে তারা কী করবে সব কিছুই পরিকল্পনা করে। মেঘের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে, যা সে সবাইকে বলে। মেঘের বুদ্ধি শুনে সকলে রাজি হয়। প্রত্যেকেই মেঘের পরিকল্পনা শুনে হাসে। সকালের সাথে সাথে মেঘও খিলখিল করে হেসে ওঠে। আজ কতদিন পর মেঘ হেসেছে, প্রাণ খুলে আনন্দ করছে। মেঘ এখানে সকল অতিথিদের ভুলে মেঘ এখন সকল অতিথি ভুলে শুধু তার ক্যারিয়ার আর খুশির উপর মনোযোগ দেবে।